আমার বাড়ি যেখানে, ওইখান থেকে চাঁদপুর যাওয়া খুব বেশি দূরে না। আমি চাঁদপুরের বাসিন্দা নই, কিন্তু যখনই মনে হতো ইলিশ কিনতে যাব, আজ থেকে 60 বছর আগের কথা যদি বলি, 65 বছর আগের কথা যদি বলি, তখন আমরা চাঁদপুরে যেতাম। চাঁদপুরে ঢুকার সাথে সাথে ইলিশ মাছের গন্ধ আসতো নাকে। এটা ছিল বাস্তব সত্য। এই চাঁদপুর থেকে প্রত্যেক দিন কয়েক বগি ইলিশ মাছ সারা বাংলাদেশে চলে যেত। তখন তো আর এত ট্রাক ছিল না, ইলিশ মাছ মুভমেন্ট করত রেলওয়েতে। এই মাছ কোথায় গেল? তখনও তো ঝাটকা ছিল, তখন তো মাছ ধরেই এত বড় হয়ে সমুদ্র থেকে এসে ঢুকে নাই। কিন্তু তখন তো মানুষ এত ছোট বোনা ধরে নাই। সভ্যতা বাড়লো, এডুকেশন বাড়লো, আমরা কি বিবেক কমে গেল আমাদের? প্রিয় উপস্থিতি, আমি ধারাবাহিক বক্তৃতা দিয়ে ধারাবাহিক বক্তৃতাটা আমি দিচ্ছি না, আমি যা ফিল করছি তা বলতে চাচ্ছি। আসলে আমাদের এই সেমিনারের প্রধান উদ্দেশ্য আগামী দিনে যেন ছোট ইলিশ যেন না ধরা হয়। এখানে আমার কিছু অবজারভেশন আছে, আপনারা যারা পরবর্তীতে আলোচনা করবেন, বিনীত অনুরোধ থাকবে ব্যাপারগুলি নিয়ে আলোচনা করেন। আপনারা যারা বিজ্ঞানী আছেন এখানে, আপনারা সমাধান বের করবেন। আমরা সরকারের যেহেতু একটা নির্দিষ্ট জায়গাতে আছি, আপনারা যে সমাধান দেবেন, সমাধান বের করবেন, এটাই আমাদের কাজ, সেটাকে ইমপ্লিমেন্ট করানো। অন্তত এই সরকারের আমলে আমি আপনাদেরকে কথা দিয়ে দিচ্ছি, বিজ্ঞানীরা যা পরামর্শ দেবে ওই পরামর্শ অনুযায়ী আমরা এগিয়ে যেতে চাই। আমরা চাঁদপুর গিয়েছি, ওইখানে প্রশ্ন এসছে যে হ্যাঁ, আমার একটু আগে যিনি উপস্থাপন করেছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ধন্যবাদ, সুন্দর উপস্থাপনা করেছে। ওখানে উনি বলেছে এত বেশি চর পড়ে গেছে মাছ, ইলিশ মাছ দ্রুত গতির মাছ, ওই কারণে মাছের আশাটা হয়তো কমে গেছে। তাইলে আমাদেরকে কি করতে হবে? স্পেসিফিক প্রস্তাবনা দেন, ড্রেজিং করতে হবে যদি ইলিশকে বাঁচাতে হয়, আরো যদি ইলিশ আনতে হয় ড্রেজিং করতে হবে। আরো বৈজ্ঞানিক কর্মকর্তা আরো ডেপথে যান। পৃথিবী ভৌগোলিক কারণে, ওয়েদারের কারণে, বিভিন্ন কারণে পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন আপনি আমি অনেক সময় থামাতে পারবো না, এটা হবে। আবহাওয়ার পরিবর্তন হয়েছে, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, এই সত্যকে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি কিছুদিন আগে একটা ডকুমেন্টারিতে দেখলাম যে যেই টুনা পৃথিবীর সবচেয়ে দামি মাছ, ওই টুনাও কিন্তু এখন চাষ শুরু হয়েছে। তাহলে যারা বৈজ্ঞানিক কর্মকর্তা আছেন এগিয়ে আসেন, আমরা কেন ইলিশ চাষ করতে পারবো না? আপনারা এগিয়ে আসেন, আমি কথা দিচ্ছি আপনাদেরকে। আপনারা খবর নিয়ে দেখেন, আমার চেম্বারে যখন যত ব্যস্ততা থাক, যদি কোনো কার্ড আমি পাই বৈজ্ঞানিক কর্মকর্তা অথবা কেউ এসে বলে এটার উপরে রিসার্চ করেছে, আমি অন্য কাজ ফেলে রেখে বলি ওনাকে আসতে বলেন, আমি একটু গল্প করি। এটা সত্য। আমি খুঁজে বের করি কে কতটুকু ভালো রিসার্চ করেছে, ভালো রেজাল্ট যদি দেখি, যদি ওই ভদ্রলোক রিটায়ারমেন্টও চলে যায়, আমি ওখান থেকে খুঁজে বের করে নিয়ে আসি। এরকম আমি নিয়ে এসছি। তাই এটা তো আমার মিনিস্ট্রি, আমি কতদিন থাকবো? যে কদিন থাকি মানুষের কল্যাণে কাজ করতে চাই, দেশের কল্যাণে কাজ করতে চাই। এখানে অনেক কিছু পরিবর্তন যদি নিয়ে আসেন, আপনারা পারেন, আপনারা যারা বিজ্ঞানীরা আছেন, আপনাদের পক্ষে সম্ভব যে মাছ কিভাবে করা যায়, উৎপাদন আরো বাড়ানো যায়। আমার ধারণা আরো অনেক বাড়বে। আমি নিজেও একটা জিনিস বুঝি না, দেখেন আল্লাহর কত বড় রহমত। আমার এই নদীর মোহনায় এসে যখন সামনের দিকে এগিয়ে যায়, এটার স্বাদ বার্মাতে যান তার থেকে বড় বড় ইলিশ পাওয়া যায়। আমেরিকাতে গিয়ে এক টুকরো জাল মারলো, দেখলাম সেম ইলিশের চেহারা সুরত, সবকিছু ইলিশের মতো, কিন্তু ইলিশের কোনো গন্ধ নাই।
রাইট? হয়তোবা সেম ফ্যামিলির লোক, আমি ওই লাইনে এক্সপার্ট নয়। মিয়ানমারে দেখেন বড় বড় ইলিশ পাওয়া যায়, কিন্তু এটা তো মানে কোনো মাছের স্বাদে আমি ওর ভিতরে পাই না। মধ্যে মধ্যে এখানে এসে কিছু লোকের চিট করা হইতো, একই চেহারার তো। আমিও একবার চিটেড হয়েছি, লজ্জা করে বলি নাই। 2 কেজি প্লাস। তা আমার আয়সা বললো যে ভাই ভেরি স্পেশাল একটা আছে, ওই যারা সেলসম্যান আছে এই বড় সাহাব আইছে ভিতরটা বাইর করে দেয়, এমন ভাবে বললো যে সে শুধু আমার জন্য এটা গোপনে রাখছে। আমিও খুব প্রাউড ফিল করে দাম টাম যা চাইলো তাই দিয়ে দিলাম, যে এত বড় ইলিশ তো সাধারণত পাওয়া যায় না। ঘরে আইনা কাটা পাক করার পরে সব প্রিপারেশন নিয়ে যখন খাইতে বসলাম, তখন এত লজ্জা পাইলাম, জীবনে বোধহয় সবচেয়ে প্রথম এবং হাইস্ট চিটেড হইলাম। আমি যা বলতে চাইতেছি, মিয়ানমারের যে ইলিশ আছে অনেক বড় ইলিশ, কিন্তু এর টেস্ট নাই। তাইলে আমাদের পানি আছে, আমাদের ওয়েদার আছে, আমাদের মাটি আছে, ইলিশের মুভমেন্ট আছে এদিকে, এবং সুস্বাদু মাছ হয়। সবচেয়ে বড় পজিটিভ সাইড কি জানেন? সারা বিশ্বে এখন ইলিশ খেতে চাচ্ছে, মানুষ ইলিশ চায়, হোক সে ইউরোপিয়ান, হোক সে জাপানিজ, হোক সে চাইনিজ, হোক সে আমেরিকান, হোক সে কানাডিয়ান, এরা ইলিশ খেতে চায়। এত বনলা ইলিশ, পৃথিবীর টেকনোলজি অনেক আপ হয়ে গেছে, ইলিশের টেস্ট ঠিক রেখে বোন জিরো করে ফেলা সম্ভব। এই টেকনোলজি কিন্তু বেরিয়ে গেছে। এখন আমরা এক্সপোর্টে যেতে পারছি না একটা মাত্র কারণ এখানে উৎপাদন নেই। প্রথমে আমার দেশকে আমি প্রায়োরিটি দেব। কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং জেলে সম্প্রদায়ের পক্ষ থেকে যারা এই কর্মশালায় উপস্থিত হয়েছেন, সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে ইতিমধ্যেই যেই বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, সবাই অবহিত হয়েছে। ইলিশ আমাদের বাংলাদেশের জন্য একটি সম্পদ, এটি জিআই পণ্য। পৃথিবীর মধ্যে আমরাই প্রায় 70 থেকে 80 ইলিশ আমরা উৎপাদন করে থাকি। আজকে এই ঝাটকা ধরা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে এর উৎপাদন আমরা বৃদ্ধি করতে সক্ষম হব। এখানে যে জেলে ভাইরা রয়েছেন, ইতিমধ্যেই কিন্তু যাতে করে আপনারা 2 মাস চলতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই আপনাদের এই 2 মাসে কিন্তু অতিরিক্ত খাদ্য সামগ্রী আমরা বিতরণ করেছি, কর্মসূচি উদ্বোধন করেছি। প্রায় একজন জেলে 80 কেজি চাউল, 12 কেজি আটা, 16 কেজি আলু, 8 কেজি ডাল এবং 10 লিটার আপনার তেল, 4 কেজি চিনি। আপনারা হয়তো 40,000 জেলেদের মধ্যে আমরা ডিস্ট্রিবিউশনের যে প্রক্রিয়া সেটি আমরা শুরু করেছি। তাতে প্রায় 40,000 জেলে ভাইরা আপনারা পাবেন সেটি। ইতিপূর্বে কিন্তু এই পরিমাণ জিনিস আপনাদের মধ্যে দেওয়া হয়, এটি প্রথম। প্রায় 6,000 টাকার জিনিস আপনারা পাচ্ছেন। উদ্দেশ্য কিন্তু ইলিশের উৎপাদন বৃদ্ধি করা। মানুষ কিন্তু বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে, কম বেশি সবাই ইলিশ খেতে চায়, কারণ এটি সুস্বাদু মাছ। কাজেই এই যে যারা ঝাটকা ধরছেন 10 ইঞ্চির নিচে,
ইলিশের পোনা, যেটি ঝাটকা বলা হয়, সেটি যদি আপনারা না ধরেন, 2 মাস পরে কিন্তু এইগুলি আপনারাই ধরবেন, অন্য কেউ কিন্তু ধরবে না। তাহলে বাজারে আপনারাই বিক্রি করবেন, আপনারাই লাভবান হবেন। আপনাদের এই সাময়িক অসুবিধাটা চিন্তা করে কিন্তু আমাদের পরিকল্পনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। এই যে 6,000 টাকা করে সামগ্রিক আপনারা পাচ্ছেন, এটি হয়তো আপনাদের চলার ক্ষেত্রে সুবিধা হবে অবশ্যই। আমরা কিন্তু স্থানীয়ভাবে এমপি যারা নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, তাদেরকেও আমরা ইতিমধ্যেই বলেছি এই 2টি মাস স্ব এলাকায় যাতে জেলেদেরকে সাহায্য করে। কেউ কেউ হয়তো অন্য পেশায় আপনারা এই টাইমটুক যাতে করতে পারেন, কাজ করতে পারেন, সেই ব্যাপারেও আমরা সহযোগিতা করার চেষ্টা করব। কিন্তু দয়া করে আপনারা ইলিশ ধরা থেকে বিরত থাকবেন। এটি সকলের সম্পদ, কারো ব্যক্তিগত না। এই বিষয়ে আমি সবাইকে সচেতন হতে হবে। আমরা কিন্তু আইন প্রয়োগ করার চাইতে মানুষকে সচেতন করে তোলার পক্ষে আমরা বেশি মতামত দিয়েছি, যে কারণ এই দেশেরই জেলে ভাইয়েরা পেটের তাগিদে তারা মাছ ধরতে চায়, সেই জন্য বাড়তি সহযোগিতাও আমরা দিয়েছি। কারেন্ট জাল যেটি মাছকে ধ্বংস করে, ইতিমধ্যেই আমরা আইডেন্টিফাই করেছি কারা এই কারেন্ট জালটি তৈরি করে। তাদের ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব এবং তাদের ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করব। আমরা মাছে বাঁধতে আমরা বাংলাদেশের মানুষ কথায় আছি, তো সেই মাছ যদি না থাকে তাহলে জেলে সম্প্রদায় বেঁচে থাকবে কিভাবে? আপনারা 10 মাস ধরতে পারবেন, 2টা মাস আপনাদের কারণ দিকে তাকিয়ে দেশের অর্থনীতিতে কিন্তু একটা বিশাল প্রভাব ফেলবে যদি আমরা ইলিশ উৎপাদন বৃদ্ধি করতে পারি। এইখানে যে চিত্র দেখালো, তাতে আমি মনে করি যে আপনাদের এই ব্যাপারে সবচাইতে সজাগ থাকা উচিত। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং আপনাদের পাশে থাকব। আমি যারা এখানে প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়েছেন জেলে ভাইয়েরা, আপনাদের কাজটাই কিন্তু বেশি। আপনারা সহজেই আপনাদের যারা সহকর্মী আছে তাদের কাছকে আপনারা বোঝাতে সক্ষম হবেন, বোঝাতে পারবেন যে আমরা নিজেদের স্বার্থে এই কাজটা করা থেকে আমরা বিরত থাকি। আমি আর বেশি কথা বলবো না, যেহেতু সংসদ অধিবেশন 3:30টায় আবার অধিবেশন শুরু হবে, বিভিন্ন আইন পাস হচ্ছে সামনের দিনগুলির জন্য। কাজে আর বেশি না কথা বলে, আমাদের সরকারের বয়স কিন্তু 1.5 বছরের কিছু বেশি মাত্র। আমরা আপনাদের ভোটেই নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। কি 1.5 মাসের বেশি, 1.5 মাসই বলছি যে 1.5 মাসের কিছু বেশি। তো এই 1.5 মাসে একটা সরকারের পক্ষে যতদূর করা সম্ভব সবগুলি কিন্তু প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্বাচনের প্রতিশ্রুতি যে ছিল ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ, আগামী 14 তারিখ আল্লাহর রহমতে কৃষক কার্ড যেটি, সেটি কৃষকদের মাঝে বিতরণ করা হবে। ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতাও ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে। সবচেয়ে যে বড় কথাটি, দেশটি আমাদের সবার, এই দেশকে আমাদেরকে এগিয়ে নিতে হবে, আমাদেরকে টিকে রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই ব্যাপারে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনাদের কাছে সহযোগিতা চাই। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের আয়োজন যারা করেছেন, আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।